জনকল্যাণে নয় বিএনপির রাজনীতি লুটপাটের। কক্সবাজারের জনসভায় প্রধানমন্ত্রী বললেন, আওয়ামী লীগ জনগণের সেবক। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের উদ্বোধন। বরিশালে বিএনপির কর্মী সভায় কেন্দ্রীয় নেতাদের সামনে দু গ্রুপের হাতাহাতি হট্টগোল। মাদারীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত 12। সুনামগঞ্জে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি তদন্তে পানি উন্নয়ন বোর্ডের 14 প্রকৌশলীকে ঢাকায় তলব, কাল দুদকে শুনানি। ভোলার চর নিজামের সংরক্ষিত বন উজাড় করে চলছে বসতি নির্মাণ। প্রভাবশালীদের সঙ্গে বনকর্মীদের যোগসাজশের অভিযোগ, হুমকির মুখে সবুজ বেষ্টনী। এবং টাঙ্গাইলে আবাসিক স্কুলের শিক্ষার্থীদের উপর নির্যাতনের অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। অভিযুক্ত শিক্ষক পলাতক। বাংলা সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি ফাহমিদা মৌটুসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনকল্যাণে নয় বিএনপির রাজনীতি লুটপাটের। আওয়ামী লীগ রাজনীতি করে মানুষের উন্নয়নে। বিকেলে কক্সবাজারে শেখ কামাল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভায় একথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনা বলেন, একমাত্র আওয়ামী লীগই দেশের উন্নয়ন আর মানুষের শান্তি নিশ্চিত করে। কক্সবাজারে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক মানের উন্নত পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে এই জেলাকে। সমাজের সব মহলকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলার আহ্বান জানিয়ে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান প্রধানমন্ত্রী। সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা দখল করে তারা জনগণের কল্যাণে কাজ করে না, নিজেদের ভাগ্য করতে ব্যস্ত থাকে। এই সন্ত্রাস জঙ্গিবাদ বাংলা ভাই এই তারা সৃষ্টি করেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কেউ বাদ চায়নি তাদের হাত থেকে। সকলের উপর অমানবিক অত্যাচার করেছে, মানুষকে হত্যা করেছে। বিরোধী দলে থাকতে খুব ভারত বিরোধী হয়ে যান, আর যখন ক্ষমতায় যান তখন দিল্লি শহরে গেলে দিল্লির লাড্ডু খেয়ে গঙ্গার পানির কথা বলতে ভুলেই যান। আমরা করি উন্নয়ন, আর বিএনপি ক্ষমতায় এসে করে হত্যাযজ্ঞ চালায়। এটাই তাদের চরিত্র। এই অঞ্চলকে সার্বিক উন্নয়নের জন্য আমরা উন্নয়ন কর্তৃপক্ষ করে দিয়েছি। এটা যেহেতু একটা আমাদের পর্যটন এলাকা, এই এলাকার যেন পরিকল্পিতভাবে উন্নয়ন হয় তার ব্যবস্থা আমরা করেছি। রেল লাইন দীর্ঘদিনের একটা দাবি, এ দাবি কখনো কেউ পূরণ করেনি। শুধু আওয়ামী লীগ সরকার এসেই আপনাদের সেই দাবি পূরণ হতে যাচ্ছে। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এই ইয়াবা সাপ্লাই বন্ধ করতে হবে। কারা এর মধ্যে জড়িত সে যেই হোক না কেন তাদেরকে শাস্তি পেতেই হবে। সব নির্বাচনে যেখানে মার্কা আছে সেখানে আপনার নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থী তাকে জয়যুক্ত করবেন, দেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখবেন। আমরা সেটাই আপনাদের কাছে আশা করি। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 4 লেনে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে কক্সবাজারের ইনানি বিচ পয়েন্টে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত 80 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভের উদ্বোধন করে সুধী সমাবেশে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিমানবন্দরের আধুনিকায়নে যারা বাসস্থান হারাচ্ছেন তাদের উন্নত বাসস্থানের ব্যবস্থা করবে সরকার। এর আগে প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের সম্প্রসারিত অংশে বোয়িং বিমান চলাচলের উদ্বোধন করেন। কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন ফেরদৌস লিপি। এক পাশে সবুজের সমারোহ নিয়ে দাঁড়িয়ে থাকা উঁচু পাহাড়, আর অপর পাশে উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে বেলাভূমিতে। এই দুইয়ের বুক চিরে সুপ্রশস্ত পিচ ঢালা পথ মেরিন ড্রাইভ। 1996 সালে এর নির্মাণ কাজ শুরু হলেও নানা প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে 80 কিলোমিটার দীর্ঘ এই মেরিন ড্রাইভ সড়কটি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল 11টার কিছু পরে কক্সবাজারের ইনানি বিচ পয়েন্ট থেকে এটি উদ্বোধন করেন তিনি। সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে এটি বাস্তবায়ন করেছে সেনাবাহিনীর প্রকৌশলী কোর।
সমস্ত কাঠামোগুলি গড়ে তোলা এবং উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে কক্সবাজার উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, মেরিন ড্রাইভের ফলে পর্যটনের পাশাপাশি নতুন গতি আসবে এই এলাকার আর্থসামাজিক উন্নয়নেও। ঘোষণা দেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 4 লেনে উন্নীত করারও। এটা যেমন মানুষ সৌন্দর্য উপভোগ করবার সুযোগ পাবে, সেই সাথে সাথে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নেরও বিরাট সুযোগ সৃষ্টি হবে। কক্সবাজার চট্টগ্রাম এই রাস্তাকে 4 লেনে উন্নীত করা হবে। প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজারকে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতু বন্ধন হিসাবে গড়ে তুলতে কাজ করছে সরকার। সেজন্য কক্সবাজার বিমানবন্দর আধুনিকায়নের কাজ করছে সরকার। এর ফলে বাস্তুহারাদের উন্নত পুনর্বাসনের ব্যবস্থার কথাও তুলে ধরেন তিনি। এই বিমানবন্দরটাকে আমরা আধুনিক উন্নত বিমানবন্দর হিসেবেই গড়ে তুলব, সে প্রকল্প আমরা গ্রহণ করেছি। আর যে সমস্ত মানুষগুলি এই এলাকায় থাকতো, আপনারা জানেন, তাদের জন্য আলাদা আমরা নদীর ওপারে ফ্ল্যাট বাড়ি নির্মাণ করেছি। বিশ্বায়ন ও আঞ্চলিক সংযোগ প্রচেষ্টার অন্যতম কেন্দ্রস্থল এই কক্সবাজার। দক্ষিণ পূর্ব এশিয়ার গেটওয়ে এটি। দীর্ঘ এই মেরিন ড্রাইভ উদ্বোধনের মধ্য দিয়ে শুধুমাত্র পর্যটন নগরী কক্সবাজার নয়, সমগ্র বাংলাদেশের অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। এর আগে বোয়িং বিমানবন্দর কক্সবাজারে নেমে বন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীতকরণ প্রকল্পের প্রথম পর্যায় হিসাবে রানওয়ে সম্প্রসারিত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর ফলে কক্সবাজার বন্দরে এখন থেকে বড় আকারের যাত্রীবাহী বিমান চলাচলের পাশাপাশি যুদ্ধ বিমান MiG-29ও চলাচল করতে পারবে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, কক্সবাজার। ইনানির সৈকতে অনুষ্ঠানের পর সাগরে পা ভিজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, চলুন দেখে আসি তার কিছু অংশ। সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি তদন্তে পানি উন্নয়ন বোর্ডের 14 প্রকৌশলীকে ঢাকায় তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। কাল শুনানি হওয়ার কথা রয়েছে। শুক্রবার রাতে দুদকের পক্ষ থেকে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়। সম্প্রতি পাহাড়ি ঢলে সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে যায়। অকাল বন্যায় জেলার প্রায় 2,20,000 হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে যায়। এতে নিঃস্ব হয়ে পড়েন এই অঞ্চলের প্রায় 4 লাখ কৃষক। এরপরই হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ ওঠে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত 2 মে সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল হাই, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম সরকার ও সুনামগঞ্জের সাবেক নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে পানি উন্নয়ন বোর্ড। বর্ষা মৌসুম আসার আগেই সিরাজগঞ্জে শুরু হয়েছে নদী ভাঙন। এরই মধ্যে যমুনা নদীর প্রবল স্রোতে বিলীন হয়েছে গাজীপুরের শুভগাছা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত 100 মিটার এলাকা। এজন্য পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি আর উদাসীনতাকে দায়ী করছেন এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন কবলিত বাঁধের আরো 1000 মিটার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। রিঙ্কু কুড্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। শুষ্ক মৌসুমে যমুনার ভাঙনের কবলে পড়েছে সিরাজগঞ্জ। উজান থেকে বয়ে আসা পাহাড়ি ঢলের পানিতে গত কয়েকদিন ধরে যমুনা নদীতে অস্বাভাবিকভাবে পানি বাড়তে শুরু করেছে। যমুনা নদীর প্রবল স্রোতে মুহূর্তে গাজীপুর উপজেলা শুভগাছা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 100 মিটার এলাকা চলে যায় নদীগর্ভে। পানি উন্নয়ন বোর্ড বালির বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। ভাঙনের ফলে বাঁধ ও তার আশেপাশের এলাকার লোকজন ঘরবাড়ি ভেঙে নিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন। ভিটে মাটি হারিয়ে দিশে
দিশেহারা নদী পারের অসহায় মানুষেরা। ভাঙন অব্যাহত থাকলে বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে বাঁধের অভ্যন্তরে থাকা বাহুকা, শুভগাছা, চিলগাছা সহ বেশ কয়েকটি গ্রাম। এলাকাবাসীর অভিযোগ, গত 2 মাস ধরে ভাঙন শুরু হলেও ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জরুরি কোনো পদক্ষেপ না নেওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। বছরে যদি 2-3 বার বাড়ি ভাঙা হয় তাহলে কিছু কি থাকে? পর্যাপ্ত পরিমাণ বস্তা দেওয়া লাগবে, নৌকা খাটা লাগবে, তাহলে প্রতিরোধ দিতে পারি। সরকারের কাছে আবেদন আমার যে আমরা এই বাড়িঘর নিয়ে আর কোথায় যাব, আর তোর যাওয়ার কোনো জায়গা নাই। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তার দাবি, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ করার পাশাপাশি বাঁধের অভ্যন্তরে যাতে পানি ঢুকতে না পারে সেজন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। অস্থায়ীভাবে প্রতিরক্ষামূলক কাজের ব্যবস্থা নিয়েছি এবং পাশাপাশি যাতে প্রকল্পের অভ্যন্তরে কোনো পানি প্রবেশ করতে না পারে সেইটার ক্ষেত্রে আমরা একটা বিকল্প বাঁধ, রিং ডাইকেরও ব্যবস্থা নিয়েছি। শুভগাছা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙনে ভিটেহারা হয়েছে প্রায় শতাধিক পরিবার। আর ভাঙন আতঙ্কে রয়েছে বাঁধের অভ্যন্তরে থাকা বাহুকা, শুভগাছা, চিলগাছা, শিমলা সহ কয়েকটি গ্রামের প্রায় 5 লক্ষাধিক মানুষ। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। বাংলার সময় আরো থাকছে। সিরাজগঞ্জে বৈদ্যুতিক খুঁটিবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় 2 শিশুর মৃত্যু, আহত আরো 2, চালক পলাতক। টাঙ্গাইলে শাহিন স্কুল অ্যান্ড কলেজের আবাসিক শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। নির্যাতিত শিক্ষার্থীদের মধ্যে 5 জন টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। তাদের অভিযোগ, কক্ষে আটকে বেধড়ক মারধর করার পর এক ছাত্রের শরীরে গরম রডের ছ্যাঁকা দেওয়া হয়। এদিকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শিক্ষার্থীরা জানায়, শুক্রবার বিকেলে টাঙ্গাইলের শাহিন স্কুল অ্যান্ড কলেজের আবাসিক শাখার 9ম শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। এ বিষয়ে অভিযোগ পেয়ে 10ম শ্রেণীর ছাত্রকে নিজের কক্ষে ডেকে আনেন আবাসিক ভবনের পরিচালক বাবুল হোসেন। শিক্ষার্থীদের অভিযোগ, এ সময় দরজা বন্ধ করে তাদের বেধড়ক পেটানো হয়। এর প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে রিজভি নামে আরেক শিক্ষার্থীর শরীরে গরম লোহার রডের ছ্যাঁকা দেয়া হয় বলে অভিযোগ করে তারা। পরে রিজভি সহ গুরুতর আহত 5 জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সহপাঠীরা। পা ধরে মাপতে, স্যার আমি দরকার বলে আমার স্কুল থেকে বের করে দেন, তো আমাকে এমন মার দিয়েন না, কয় এগুলা কথা যদি বাসায় যাই তোরে আমি বুকের মধ্যে হাত ঢুকে বুক চিড়ে ফেলবো। আমার এই কান গেছে, আমি এই কানে কোনো কিছু শুনতে পারতাছি না। কারো বাসাইতে জানাইতে দেয় নাই, তারাই মিট করার চিন্তা ভাবনা করছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তবে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানালেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার বাচ্চাটা ওরা হাসপাতাল নিয়ে ভর্তি করছে, আমার একটা ফোন দেয় নাই। শিক্ষকের আমি কমসে কম 50টা কল দিছি, কোনো একটা শিক্ষকে ধরে নাই। শিক্ষক যেমন আর কখনো কোনো ছাত্রের উপর কোনো অত্যাচার না করতে পারতো এবং অন্য কখনো যেমন এই শিক্ষকতা না করা পারে, এই বিচারটা আমরা চাই। অত ওই রকম কোনো কিছু না, জাস্ট 2 জন শিক্ষার্থীকে এটার বিচার করা হয়েছে। 2 জনকে মারছিল, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। সেই ব্যাপারে আমরাও তাদেরকে আমাদের বিভাগীয় যে ব্যবস্থা সেটা আমরা নিব। এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত শিক্ষক বাবুল হোসেন। সময় সংবাদ, টাঙ্গাইল। আওয়ামী লীগ নেতারা সরকারি ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে বিদেশে অর্থ পাচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে খুলনায় বিএনপির তৃণমূল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। এছাড়া বাগেরহাটের রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সমালোচনা করেন তিনি। ব্রিজ কালভার্টের নামে, উন্নয়নের নামে যে সমস্ত দুর্নীতি লুটপাট করা হচ্ছে, সরকারি ব্যাংক, আপনার সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, এগুলো ভুয়া কোম্পানির নামে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে, সেই টাকা ক্ষমতাসীন দলের লোকরা তার স্ত্রীদের নামে আপনার কানাডায় নিয়ে যাচ্ছেন, সেখানে বাড়ি করছেন, টাকা জমা রাখছেন। এত মানুষের ক্ষোভ, এত মানুষের বিক্ষোভ, কারণ আমরা বাঁচার জন্য এই বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করছি। কয়লা পুড়িয়ে বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবন বাঁচবে না, জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। বরিশালে বিএনপির তৃণমূল কর্মী সভায় কেন্দ্রীয় নেতাদের সামনে 2 গ্রুপের মধ্যে হাতাহাতি ও হট্টগোল হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উত্তর জেলা বিএনপির কর্মী সভায় অতিথিরা বক্তব্য রাখছিলেন। এ সময় মুলাদি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আল মামুনের কাছ থেকে মাইক কেড়ে নিয়ে তাকে লাঞ্ছিত করে অপরপক্ষের নেতাকর্মীরা। এ ঘটনায় দুপক্ষের সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতি হয়। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবদিন ও সেলিমা রহমান মঞ্চে উপস্থিত ছিলেন। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ঘটনার পর অনুষ্ঠান স্থলে যান স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এদিকে মাদারীপুরে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 12 নেতাকর্মী। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে 20 জনকে। সকালে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় এ সংঘর্ষ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল স্থানীয় বিএনপি কর্মী সভার অনুমতি চাইলে পুলিশ নাকচ করে দেয়। পরে আজ সকালে চরমুগরিয়া এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মী সভায় যোগ দিতে উপস্থিত হন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সহ জেলা, উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এক পর্যায়ে ছোটাছুটি শুরু হলে 4 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত 12 জনকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। শত শত অটো দাঁড়াই আছে, সাধারণ মানুষ যাইতে পারতেছে না, রোগীরা যাইতে পারতেছে না। এরা চর্মক্রিয়া থেকে এক গ্রুপ যাচ্ছে, ওই দিক খাগদি থেকে আরেক গ্রুপ আইসে, দুই গ্রুপ জটলা বাজাইছে। যার কারণে আমরা চাইছি যে এই রাস্তাটা পরিষ্কার করে দিতে, যার কারণে আমাদের কিছুটা লাঠিচার্জ করা লাগছে। সিরাজগঞ্জের বেলকুচিতে পিকআপ ভ্যানের চাপায় 2 শিশুর মৃত্যু হয়েছে। সকালে পৌর এলাকার মুকুন্দগাতিতে এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনায় শোক নেমে এসেছে পুরো এলাকায়। এছাড়া পিরোজপুর ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরো 2 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চোখের সামনে মেয়ের মৃত্যু এখনো মেনে নিতে পারছেন না মা নিতু বেগম। নিজে আহত হলেও মেয়েকে বাঁচাতে বুকে করে হাসপাতালে নিয়ে গেলে সে চেষ্টাও ব্যর্থ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারি চালিত ভ্যানে করে মেয়ে তিথিকে নিয়ে নিজের কর্মস্থল শাহিন কিন্ডারগার্টেন স্কুলে যাচ্ছিলেন নিতু বেগম। পথে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাতি এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটিবাহী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার 6 বছরের শিশুকন্যা তিথি নিহত হয়। আহত হয় অটো ভ্যানের অপর যাত্রী 7 বছর বয়সী জাহিদুল ও তার মা। পরে জাহিদুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়। ভ্যানে যাইতেছি, ভ্যানের সামনে 2 জনের সাইডে বসেছিলাম রে। একটা ট্রাকের সাথে পোলের গাড়ি বান্ধা, এই গাড়ির চাকার নিচে আমার মেয়ে পড়ে গেল। ঘটনাস্থলে ওখানে 6 পড়ে যায়, ওই ছেলেটা হচ্ছে মাথা চাকার তলে পড়ে যায়, আর মেয়েটা ওখানে পোলের সাথে বাড়ি খায়। এই অটো রিক্সা যাতে বন্ধ হয়, মানুষ অটো রিক্সা বন্ধ হলে আরামে রাস্তাঘাটে চলাচল করতে পারবে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ভ্যান চালক। 2 জনেরই বাচ্চা, একজনের বয়স 7 বছর, একজনের বয়স 6 বছর আর কি। আর আমরা এই ঘটনাস্থলে পিকআপ উদ্ধার করা হয়েছে, ড্রাইভার পলাতক আছে। আর এই বাদীপক্ষ এখন পর্যন্ত থানায় কোনো মামলা রুজু করে নেই। তারা অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব। এছাড়া আলাদা সড়ক দুর্ঘটনায় পিরোজপুরে 1 জন এবং হবিগঞ্জে 1 জন নিহত হয়েছে। সময় সংবাদ, সিরাজগঞ্জ। বাংলার সময় আরো থাকছে। কবিগুরুর 156তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় চলছে নানা আয়োজনের প্রস্তুতি। নিরাপত্তা জোরদারে ব্যস্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ভোলার সাগরকুলের চরনিজামের সংরক্ষিত বন উজাড় করে চলছে বসতি নির্মাণ। ভূমিহীনদের পুনর্বাসনের নামে স্থানীয় প্রভাবশালী মহল প্রায় 60 একর জমির বন কেটে ঘর নির্মাণ করেছে। বন রক্ষার পরিবর্তে প্রভাবশালীদের সঙ্গে যোগসাজশের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বনকর্মীরা। এতে হুমকির মুখে পড়েছে উপকূলের সবুজ বেষ্টনী। নাসিরুদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মনপুরা উপজেলার সাগরকুলের চরনিজামের সংরক্ষিত বন কেটে প্রতিদিন ঘরবাড়ি নির্মাণ কাজ চলছে। গত 1 বছরে স্থানীয় বিট অফিসের চারপাশে গড়ে উঠেছে 2 শতাধিক বসতি। স্থানীয়দের অভিযোগ, বিট অফিসার ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে চলছে বন উজাড়। এজন্য সাধারণ ভূমিহীনদের কাছ থেকে ভিটা প্রতি 20 থেকে 70 হাজার টাকা আদায় করা হয়েছে। আর টাকা আদায়ের সঙ্গে জড়িত খোদ বনরক্ষীরা। আবার টাকা দিয়েও অনেকে জমি পাননি। বন বিভাগের লোকেরা টাকা নিতে আছে, এক একটা মানুষের কাছে একটা বিটা দিব কইয়া 20,000 25,000 টাকা এভাবে দিব কই, জায়গা দিব কই, এভাবে টাকা দিয়ে নিতে আছে। মানুষের বেশি টাকা জঙ্গলার জমিন হগল লয়, তো এখন আমাদেরকে এই বন এই উদাম জায়গা তাইনা দিছে, দিয়েও আমাদের গ্রামে উল্টা মামলা দেয়। এখন আমরা আছি বহুত কষ্টে। বন উজাড়ের কথা স্বীকার করে স্থানীয় জনপ্রতিনিধি জানান, কোনো কিছুর তোয়াক্কা না করেই এটা চলছে। 100 ফ্যামিলি বসাইতেছে, এখন কিছু এই দেশের আছে বহিরাগত কিছু লোক আছে জোর করে জায়গা দিচ্ছে। তবে বন কেটে দখলদার বসানোর কথা অস্বীকার করেছেন অভিযুক্তরা। এরা যে অন্যায়টা করতেছে, এটা বিরোধ কেন করি, এই জন্য আমাদেরকে মিথ্যা মামলার সাথে জড়িত করতেছে। টাকা পয়সা নেয় না, ইংরেজ সব মিথ্যা। এরা জোরপূর্বক জবরদখল হয়ে তারা ঘর উঠেছে। কিছু বাইরের লোক আছে, এলাকার স্থানীয় লোকদের নেতৃত্বে এগুলো হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দেওয়া আছে, আরো প্রয়োজনীয় স্টেপ উপরোক্ত কর্মকর্তাদের জানানো আছে, তারা পরবর্তী স্টেপ নেবে।
অভিযুক্ত বিট কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে উল্লেখ করে বন বিভাগের শীর্ষ কর্মকর্তা বলেন, বন রক্ষায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেব এবং এই বনকে রক্ষার ব্যাপারে আমি মনে করি আমরা সবাইকে উদ্যোগী হওয়া উচিত। পরিবেশ ও বন উপমন্ত্রী বন উজাড় ও পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন। যেখানে গাছ কাটা বন কাটা এরকম সংবাদ আমরা পাই, সেখানে আমরা সাথে সাথে আমরা কঠোর ব্যবস্থা আমরা গ্রহণ করছি। পরিবেশ দূষণকারী যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা কার্যকর ভূমিকা আমরা পালন করছি। চর নিজামে প্রায় 4000 হেক্টর বনভূমি রয়েছে, আর এখানে প্রায় 5000 মানুষ বসবাস করে। সময় সংবাদ, ভোলা। কুমিল্লায় ছাত্রলীগের সাবেক নেতা আমির হোসেন রাজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে দাউদকান্দি উপজেলার কাজিরকোনা এলাকায় এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে দাউদকান্দির উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন রাজন ঘটনাস্থলে পৌঁছলে 3 থেকে 4 জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে রাজনকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার আরও অবনতি হলে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পথে তার মৃত্যু হয়। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে 212 জনকে আটক করেছে পুলিশ। এদের বেশিরভাগের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। পুলিশ জানায়, গতকাল রাত থেকে সকাল পর্যন্ত ময়মনসিংহ জেলার 14টি থানায় অভিযান চালিয়ে নাশকতা সহ বিভিন্ন মামলার 119 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর দুপুরে আদালতে সোপর্দ করা হলে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এছাড়া ঝিনাইদহে 64 জন ও চুয়াডাঙ্গায় 29 জনকে আটক করা হয়। মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয়ে গেছে ঘরবাড়ি ও গাছপালা। গতরাতে মৌলভীবাজার সদর, বড়লেখা, জুড়ি ও কাজির বাজার এবং শাহবন্দর সহ বেশ কিছু এলাকার উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। এ সময় প্রচণ্ড বাতাসের সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি। ঝড়ে বিধ্বস্ত হয় এলাকার অনেক বসতঘর, উপড়ে যায় গাছপালা। শিলাবৃষ্টিতেও নষ্ট হয়ে গেছে বোরো মৌসুমের ফসল। ভৈরবে আশুগঞ্জ সিরাজগঞ্জ জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ারের ভেঙে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় গঠিত তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুপুরে 4 সদস্য বিশিষ্ট ওই তদন্ত দলের প্রধান বিদ্যুৎ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফয়জুল আমিন জানান, টাওয়ার ভেঙে পড়ার সাথে 38 জেলার বিদ্যুৎ বিপর্যয়ের কোনো সম্পর্ক নেই। এ সময় তিনি আরও বলেন, 5 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। গত 1 মে কালবৈশাখী ঝড়ে ভৈরবের কালিকাপুর এলাকায় আশুগঞ্জ সিরাজগঞ্জ জাতীয় গ্রিড লাইনের 230 কেভি সঞ্চালন লাইনের 3 নম্বর টাওয়ারটি ভেঙে যায়। টাওয়ারটি মেরামতে 4 মাস সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব। গাইবান্ধা শাহনাজ বেগম নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শাহনাজকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানান, শাহনাজের স্বামী বিদেশ থেকে টাকা পাঠাতো তার চাচাতো শ্বশুর আনসার আলীর ব্যাংক অ্যাকাউন্টে। সেই টাকা নিয়ে প্রায়ই তাদের মধ্যে কথা কাটাকাটি হতো। এরই জেরে সকালে শাহনাজকে বাড়িতে ডেকে নিয়ে যায় আনসার আলী। পরে সেখানে আনসার ও তার স্ত্রী তাকে আটকে রেখে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে বলে অভিযোগ করেন নির্যাতিতা। এ সময় শাহনাজের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদিকে এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন শাহনাজের স্বজন ও সহপাঠীরা। কিল দিয়ে প্রথমত আঘাত করেছে, করার পরে আমার তো মনে হয় সেন্সলেস আবার ধরছি, তারপরে একটার পর একটা আঘাত করতেছে। আমার হাতে বটি ছিল, সেই বটি নিয়ে আমাকে কোপাইছে, মাথায় অনেকগুলো কোপান কোপাইছে। আরে অন্যায়ভাবে আমার মেয়েকে মারপিট করছে, এদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং কঠিন বিচার চাই। হাওড়া অঞ্চলে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ত্রাণ পাওয়ার ক্ষেত্রে দলীয় রাজনীতির শিকার হচ্ছেন কৃষকরা। দুপুরে হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরিগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে এই অভিযোগ করেন তিনি। যারা আসলে দুর্গত, যারা আসলে কষ্ট পাচ্ছে, তারা সবাই সহযোগিতা পাচ্ছে না। এমন লোকও পাচ্ছে যারা হয়তো অতখানি দুর্গত না। এখানে এই ব্যাপারটাতেও দলীয় রাজনীতি নিয়ে আসা হচ্ছে। আমরা দাবি করব যে এই বন্যার্ত মানুষদের নিয়ে দলীয় রাজনীতি করা উচিত হয় না।
উচিত যেটা সেটা হলো যে যারা জেনুইনলি দুর্গত তাদেরকে সহযোগিতা করা হোক। সে কোন দল করে না করে কিছু আসে যায় না আর। নীলফামারীর সৈয়দপুরে উপনির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে চায়ের দোকান ও পাড়া মহল্লায় সর্বত্রই চলছে নির্বাচনী আলোচনা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী অংশ নেয় প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানান ভোটাররা। গত 1 মার্চ উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হকের মৃত্যুতে পদটি শূন্য হয়। যে প্রার্থী মাদকমুক্ত করবে এবং সৈয়দপুর উন্নয়ন করবে তাকেই আমরা ভোট দিব। এটা দেবো, ওটা দেবো, কাপড় নিয়ে দেবো, কল দিব, পায়খানা দিব, কিছু দেয় না শেষে। আমাদের রাস্তাঘাট ভাঙ্গা, আমাদের ওগুলো ভালো করার জন্য আমরা যাদেরকে ভোট দিব তারা যেন আমাদের উন্নয়ন করে। এলাকার মানুষ আজকে ঐক্যবদ্ধ এবং সবাই অপেক্ষায় আছে নৌকায় ভোট দেওয়ার জন্য। নৌকার জয় নিশ্চিত হবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে। আমি আশা করি আমার শতভাগ সব দল মিলি এবং সব মানুষ আমার পক্ষে অবস্থান নিচ্ছে। কুষ্টিয়ায় কবিগুরুর 156তম জন্মবার্ষিকী উপলক্ষে চলছে নানা আয়োজনের প্রস্তুতি। কুঠিবাড়িকে সাজিয়ে তুলতে দিনরাত কাজ করছেন শ্রমিকরা। বিশ্বকবির জন্মজয়ন্তীকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বাবুল হোসেনের ছবি এবং SM রাশিদের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। নানাভাবে সাজিয়ে তোলার চেষ্টা চলছে কবিগুরুর স্মৃতিধন্য শিলাইদহের কুঠিবাড়ি। মঞ্চ নির্মাণের পাশাপাশি সড়কের দুপাশে শোভাবর্ধনের কাজ চলছে। ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে কবির ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র। বিশ্বকবির জন্মজয়ন্তীকে সামনে রেখে দিনরাত কাজ করছেন তারা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত আসবাবপত্র সহ ছবিগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম রাত দিন ধরে করছি, যাতে দর্শনার্থী এসে আনন্দ পায়। বাগানে যেসব আগাছাগুলো আছে এই আগাছাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে সৌন্দর্য বৃদ্ধি হয়, এই জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি। প্যান্ডেল তৈরি করতেছি নির্দিষ্ট টাইমে, আশা করি নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা এই প্যান্ডেলের কাজ শেষ করব। উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পোশাকে এবং সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। ওখানে ডিবি টিম এবং ডিএসবি টিম কাজ করবে। চেকপোস্টের ব্যবস্থা করছে যেন কোনো ধরনের কোনো নাশকতা বা কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ কেউ ঘটাতে না পারে। আগামী 25শে বৈশাখ থেকে জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে শুরু হবে 3 দিন ব্যাপী রবীন্দ্র স্মরণ উৎসব। সময় সংবাদ, কুষ্টিয়া। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জনকল্যাণে নয় বিএনপির রাজনীতির লুটপাটের। কক্সবাজারের জনসভায় প্রধানমন্ত্রী বললেন আওয়ামী লীগ জনগণের সেবক। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের উদ্বোধন। বরিশালে বিএনপির কর্মী সভায় কেন্দ্রীয় নেতাদের সামনেই দু গ্রুপের হাতাহাতি হট্টগোল। মাদারীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আহত 12। সুনামগঞ্জে হাওড়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি তদন্তে পানি উন্নয়ন বোর্ডের 14 প্রকৌশলীকে ঢাকায় তলব। কাল দুদকের শুনানি। ভোলার চর নিজামের সংরক্ষিত বন উজাড় করে চলছে বসতি নির্মাণ। প্রভাবশালীদের সঙ্গে বন কর্মীদের যোগ সাজসের অভিযোগ। হুমকির মুখে সবুজ বেষ্টনী। এবং টাঙ্গাইলে আবাসিক স্কুলের শিক্ষার্থীদের উপর নির্যাতনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের, অভিযুক্ত শিক্ষক পলাতক। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।